Okay. So in this class, I'm going to talk about practical use of conditional sentence. So first of all, you have to know that what is conditional. আমরা এটা কেন শিখতেছি? এটা হচ্ছে শর্তযুক্ত বাক্য বলে। অর্থাৎ আহ, আপনি যখন ইংলিশে কনভারসেশন করবেন বা কমিউনিকেশন করবেন, বিভিন্ন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স এর ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো সেটা কিভাবে আমরা করতে পারি? দেখেন, এখানে বলছে একটি কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। নির্ভরশীল ক্লজটি শর্ত বোঝায় এবং প্রধান ক্লজটি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ইফ ক্লজও বলা হয়। কন্ডিশনাল সেন্টেন্স contains two clauses. The dependent clause expresses the condition and the main clause expresses the consequences. They are also known as if clauses. There are four types of conditionals. Conditional total চার প্রকার। এক নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তিন নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এবং নাম্বার ফোর, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে কি বললাম? আমাদের টোটাল কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চারটা: জিরো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনালস, সেকেন্ড কন্ডিশনালস অ্যান্ড থার্ড কন্ডিশনাল। দ্য জিরো কন্ডিশনালস, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়। একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। একটু বুঝবেন। হ্যাঁ, কি বলছে এখানে? জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় সত্য হবে। জিরো কন্ডিশনাল সেন্টেন্স ক্যান বি মেড উইথ টু প্রেজেন্ট সিম্পল ভার্বস. On is the if clause and another on is the main clause. It is used to express general truths and habits. This conditional is also used when the result will always happen. অর্থাৎ দুটো আলাদা ক্লজ থাকবে। ক্লজ মানে আলাদা দুইটা সাবজেক্ট এবং আলাদা দুইটা ভার্ব, এবং দুটোই আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, কেউ কোনো কাজ নিয়মিত করে। যেমন ইফ ইট রেইনস, অর্থাৎ যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বাড়ে, বৃদ্ধি পায়। একটা হচ্ছে ইট সাবজেক্ট, রেইন শব্দটা ভার্ব, ওয়াটার সাবজেক্ট, রাইস এই শব্দটা আমার ভার্ব। তো দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং দুটোই কিন্তু সত্য কথা। বৃষ্টি হলে তো পুকুরের পানি বাড়বে, তাই না? দ্যাট ইজ দ্য ট্রুথ। ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, যদি তুমি পানিতে তাপ দাও এটা ফোটে। পানিতে তাপ দিলে পানি ফুটবে না? অবশ্যই ফুটবে। সো দুটোই কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, মনে করেন আপনার দেয়ালে, ঘরের দেয়ালে একটা কারেন্টের বাল্ব আছে বা সুইচ আছে, আপনি যদি সুইচ প্রেস করেন তাহলে একটা বাল্ব, একটা লাইট, একটা বাতি জ্বলে ওঠে। সো সুইচে প্রেস করলেই লাইটটা জ্বলে। সো সেই কথাটা বলছে, অর্থাৎ দুটো আলাদা ক্লজ, দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। অর্থাৎ যদি এটা হয় তাহলে ওটা হয়, এমন। আর ফার্স্ট কন্ডিশনালটা কি? এটাকে জিরো কন্ডিশনাল বলে। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে a first conditional sentence contains a present simple tense after if and then the future simple clause. It is used to express things that may happen in the future, but you don't know what will happen, that it describes the possible things. অর্থাৎ এখানে আলাদা দুটো ক্লজ হবে, অর্থাৎ আলাদা দুটো টেন্সের ব্যবহার হবে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, আর একটা হচ্ছে ফিউচার সিম্পল অর্থাৎ উইল প্লাস V1 এটাতে থাকবে। যেমন দেখেন, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব না। কি বলছে? যদি বৃষ্টি হয়, তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি বাজারে যাব না, আই উইল নট গো টু দ্য মার্কেট। তাহলে এইটা মূলত আমার কোন টেন্স? এটাকে আমরা বলছি, সরি, কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, এখানে হ্যাভটা মেইন ভার্ব, বেস ফর্ম ভার্বের। সো যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। তাহলে এইটা কোন টেন্স? এটা হচ্ছে আমার মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টাকা থাকলে আমি সাহায্য করব। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি না যাও, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। ইফ ইউ ডোন্ট লিভ সুন, ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল নট গো টু দ্য মার্কেট। ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকে, আই উইল হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করব। দেন সেকেন্ড কন্ডিশনাল।
After if, it uses the simple past tense and then would and the infinitive. সেকেন্ড কন্ডিশনালে if এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড এর ব্যবহার হয়, মানে উড এর পরে আমার ইনফিনিটিভ বলতে এখানে V1 ভার্বের বেস ফর্মটা বসবে। এখন এখানে একটা কথা বলছে দেখেন, সেকেন্ড কন্ডিশনালটা মূলত হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা উড প্লাস ভি, অর্থাৎ এটাকে ফিউচার ইন পাস্ট মুড বলে। হ্যাঁ, এখানে কি বলছে একটু দেখেন। আনুষ্ঠানিক লেখায় আই, হি, শি এর সাথে ওয়াজ এর পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালের দুটি ব্যবহার আছে। ইনফর্মাল রাইটিং, ইউ মাস্ট ইউজ ওয়ার ইনস্টেড অফ ওয়াজ উইথ আই, হি অর শি। It has two uses. This structure can be used to talk about things in the future that are probably not going to be true. It is as like an imagination. And second conditional সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি, অর্থ প্রদান করে এই কন্ডিশনালগুলো। ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, উইন এর পাস্ট ফর্ম কি ওন, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। অর্থাৎ আমি জিততেও পারিনি, সাহায্যও করিনি। অর্থাৎ এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলছি, যেটা আনরিয়েল, অসত্য, কাল্পনিক কোনো একটা কাজ, কোনো কিছু হতে পারতো কিন্তু হয়নি, হওয়ার সম্ভাবনা ছিল। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, MEET, মিটের পাস্ট ফর্ম কি মেট, অর্থাৎ যদি আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতাম, আই উড হাগ হার, আমি তাকে হাগ করতাম। ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। কঠোর পরিশ্রম করলে সে উন্নতি করত। ইফ হি ওয়ার্ক হার্ড, হি উড শাইন ইন লাইফ, যদি সে কঠোর পরিশ্রম করত, হি উড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করত। তাহলে সে কঠোর পরিশ্রমও করেনি, উন্নতিও করেনি। বলছে যদি এমনটা হতো তাহলে ওটা হতো। সো দ্যাট ইজ দ্য থিংস, ইট ইজ কল্ড সেকেন্ড কন্ডিশনাল। দেন দিস স্ট্রাকচার also can be used to talk about something in the present that is impossible as it is not true. That is the same things. If I had his address, যদি আমার কাছে তার ঠিকানা থাকতো, হ্যাভ মানে থাকা, এর পাস্ট ফর্ম হ্যাড, থাকতো, আই উড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড নেভার গো আউট উইথ হিম, আমি কখনোই তার সাথে সেখানে যেতাম না। ইফ আই হ্যাড আ প্লেন, যদি আমার একটা প্লেন থাকতো, আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। আমার ট্রেনও নেই, প্লেনও নেই, বিশ্ব ভ্রমণ করিনি, আমি জাস্ট একটা কল্পনা করছি, একটা কিছু ইমাজিন করছি, যদি আমার এমনটা হতো, এমনটা থাকতো, তাহলে ওটা হতে পারতো। তো আমরা এই যে ওয়ার, আই এর পরে ওয়ার, এটা কখন হচ্ছে, যখন কোনো কথা আনরিয়েল, অসত্য হচ্ছে। অর্থাৎ আমরা সাধারণত প্লুরাল সাবজেক্ট হলে তারপরে অয়ার বসাই, সিঙ্গুলার সাবজেক্ট হলে তারপরে অজ বসাই। হ্যাঁ, কিন্তু এই অজ আর এই দুটো ভার্বের ভিতরে এই ওয়ারটা সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গেই বসতেছে, আই, হি, শি এদের সাথে বসতেছে যখন সেটা অসত্য, আনরিয়েল কোনো কথা প্রকাশ করছে। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ প্লাস সেন্টেন্সের দ্বিতীয় অংশ পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি জানেন? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর এটা হচ্ছে উড হ্যাভ প্লাস V3। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স যেটা, উইল হ্যাভ প্লাস V3, জাস্ট ওই উইলের পরিবর্তে উডটা বসবে। এটাও প্রায় সেকেন্ড কন্ডিশনালের মতো, বাট এখানে একটা পার্থক্য হচ্ছে, এটা একটা রেজাল্ট জানিয়ে দেয়। যেমন it talks about the past and describe a situation that didn't happen and imagine the result of the situation. অর্থাৎ এটা অতীত সম্পর্কে কথা বলে এবং এমন কোনো ঘটনাকে বর্ণনা করে যে ঘটনাটা ঘটেনি, কিন্তু যদি ঘটতো তার ফলাফলটা কি হতে পারতো, রেজাল্টটা কোথায় আসতে পারতো, এইটাকে প্রকাশ করে দেয়। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল অতীত সম্পর্কে কথা বলে, এমন একটি ঘটনা বর্ণনা করে যা ঘটেনি এবং ঘটনার ফলাফল কল্পনা করে। যেমন ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, এই হ্যাডটা অক্সিলারি, বিনটা মেইন ভার্ব, বিয়ের পাস্ট পার্টিসিপল। যদি আমি তার জায়গায় থাকতাম, যদি আমি তার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ গান দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। আর নট হ্যাভ গান দেয়ার, আমি কখনোই সেখানে যেতাম না। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাতে, তাহলে হ্যাড প্লাস V3, বাংলা কি বললাম, ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের যেমন মিনিং দেয় এটাও ঠিক সেম মিনিংই দেয়। ইউ উডেন্ট হ্যাভ মিস দ্য ট্রেন,
তোমার ট্রেনটা মিস করতে হতো না। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, যদি সে জায়গাটা ত্যাগ করতো, হি উড হ্যাভ বট দ্য প্লেস, সে জায়গাটা কিনতো। ইফ হি হ্যাড লেফট দ্য প্লেস, হি উড হ্যাভ বট দ্য প্লেস। সো দ্যাট ইজ দ্য থিংস। এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এই সেন্টেন্সগুলো আমরা করতে পারি কিনা, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো কিনা এই জায়গাটা থেকে। মনোযোগ দিয়ে একটু দেখেন, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা স্পোকেন বলেন, রাইটিং বলেন, সব জায়গাটাতে আমি এই অ্যান্সারগুলো আমি একটু ঢেকে দেই, তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে, আপনারা তাড়াতাড়ি মানে এটা নিতে পারবেন। শুধু পড়ে গেলাম, উত্তর দেখে উত্তর বলে দিলাম, এটা দিলে ব্রেনে ওইভাবে ধরে রাখা যায় না বিষয়গুলোকে। ব্রেনে আমাদেরকে ধরে রাখতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইওর ওন ব্রেইন। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এগুলোই থাক। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এখানে যে বাক্যগুলো আছে, আমরা এগুলোকে সলভ করতে পারি কিনা বা পারবো কিনা, সম্ভব কিনা, ইজ ইট পসিবল অর নট। দেখেন, বলছি ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইউর স্কিন ড্যাশ। এখন বলছি ইফ ইউ স্টে, তাহলে ইউটা সাবজেক্ট, স্টেটা ভার্ব, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স কোন কন্ডিশনালের ভিতর যায়? এটা জিরো কন্ডিশনালেও যায়, ফার্স্ট কন্ডিশনালেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তাহলে এই পরের যে ক্লজটা, সেটা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে, অথবা উইল প্লাস ভি অন হবে। তাহলে বলছি ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, যদি তুমি সূর্যের আলোতে বা রোদে অনেক সময় ধরে থাকো, স্টে করো, ইউর স্কিন ড্যাশ। তাহলে এখানে উইল প্লাস বিয়ন বলে কিছু নেই, এখানে হচ্ছে বার্ন 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 বার্নস। এখন যেহেতু এটা প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, আমার পরেরটাও এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এখানে ফিউচার হবে না, অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনাল হবে না, এটা জিরো কন্ডিশনালে আমার আসবে। এটা আমি অপশন দেখে এটা বুঝতে পারছি। তাহলে আপনারা যে কোনো একজন বলেন তো, এই জায়গাটায় উত্তর কোনটা হবে? এইখানে উত্তর কোনটা হবে? বার্ন না বার্নড, না বার্ন না বার্নস? এ হবে না, না। দেখেন, এখানে একটু সমস্যা আছে, এটা উত্তরটা এ হবে না। এটা কিন্তু এই যে কোশ্চেনগুলো দেখছেন, এগুলো বিসিএস এর কোশ্চেন, এরকম ক্রিটিক্যাল বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে, আপনি এক দাগেই এ উত্তর দিবেন, কিন্তু না, এটা হবে না। উত্তরটা হচ্ছে ডি, বার্নস। এটা কেন জানেন? কারণ এই যে পরের যে ক্লজটা, এখানে সাবজেক্টটা হচ্ছে স্কিন, ইওর কিন্তু কোনো সাবজেক্ট নেই, এটা একটা অ্যাজেক্টিভ, এটাকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, এই স্কিনটা সাবজেক্ট, অর্থাৎ এই যে সাবজেক্ট, তোমার ত্বক, ইওর স্কিন, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো কোনো বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো ইওর স্কিন বার্নস হবে, এস হবে, এ হবে না। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে অ্যান্সারটা কি হবে? ডি হবে, এ হবে না। এখানে ইওর কোনো সাবজেক্ট না, ইওর কোনো সাবজেক্ট না, এখানে সাবজেক্টটা কোনো সেকেন্ড পার্সন না, সাবজেক্টটা হচ্ছে স্কিন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, ইওরটা কি, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা পজিটিভ অ্যাজেক্টিভ। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে বার্নস, এই এসটা হবে। ইফ আর রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, রুবি বলতে সোনা মানে গোল্ড বা রূপা, আয়রন, এই ধরনের কোন একটা ধাতব বস্তুর কথা বলছে, হীরা জহরতের মতো রুবি। হ্যাঁ, তো একটা ম্যাটেরিয়ালস। সো বলছে যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। তাহলে এই যে টেম্পোরারিলি, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, আর এই লস শব্দটা এখানে মূলত মেইন ভার্ব। তাহলে আমার এইখানে অপশানে, মানে যেহেতু মেইন ভার্ব আমার আছে লস, তাহলে অপশানে আমার কি হবে? দেখেন, এখানে চারটা অপশন আছে, উইল, উড, ডাজ, হ্যাজ। আমার যে চারটা কন্ডিশনাল, জিরো, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই চারটা কন্ডিশনালের স্ট্রাকচার ভিতর ডাজ বা হ্যাজ দিয়ে কিন্তু কোনো ধরনের সেন্টেন্স নেই বা স্ট্রাকচার নেই। উইল আছে, উড আছে, উইলটা ভি মানে সে ফার্স্ট কন্ডিশনালে বসে, উড সেকেন্ড কন্ডিশনালে বসে। ডাজ বা হ্যাজ কিন্তু কোনো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে বসে না বা ব্যবহৃত হয় না। তাহলে ইফ আর রুবি ইজ হিটেড, যদি রুবিতে তাপ দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার কোনটা হবে, এখানে আপনাদের কাছ থেকে একটু শুনবো, কারণ এখানেও একটু আমার প্রবলেম আছে একটা জায়গায়। বলেন তো কোনটা হবে? আচ্ছা, উইল হবে, এর কারণ কি জানেন?
এখানে অনেকে বলতে পারেন যে উড হবে, কিন্তু না, এই হিটেড দেখে অনেকে বলতে পারেন পাস্ট টেন্স। এটা হচ্ছে ইজ প্লাস ভি থ্রি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেহেতু সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, তো এই জন্য বলছে যে যদি রুবিতে তাপ দেওয়া হয়, ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। অর্থাৎ ইজ হিটেড এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। অর্থাৎ এখানে ওই একটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে আর একটা ফিউচার ইনডিফিনিট, ইট উইল টেম্পোরারিলি লস ইটস কালার। তাহলে আরেকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, তাহলে এটা আমার একটা ফার্স্ট কন্ডিশনাল হয়ে গেল। ইফ ই ড্যাশ অন টেলিং লাইস, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে। তাহলে উইল বিলিভ, উইল প্লাস বি অন, অর্থাৎ একটা ক্লজ আমার অলরেডি আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে 3 নম্বর বাক্যে আমার অ্যান্সার কোনটা হবে, যেহেতু ফিউচার ইনডিফিনিটে আছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং কোনটা হবে এখানে আপনারা আহ, যে কোনো একজন একটু এখানে বলার চেষ্টা করেন, বলেন, আমি আরো হিন্ট দিলে আর আরো দ্রুত পেরে যাবে। ও কেন হবে? সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার না? তাহলে এটা গোজ হবে না? হ্যাঁ, সাবজেক্টটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ গো মানে কি যাওয়া। হ্যাঁ, তাহলে ইপি গোজ অন টেলিং লাই, যদি সে মিথ্যা বলেই যায়, এই কন্টিনিউয়াসটা হবে না, এটা এটা মেইন ভার্ব হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, যেহেতু এখানে টেলিং দেওয়া আছে, বলে যাওয়া, কথা বলা। ঠিক আছে, তাহলে আমার এখানে গোজ ভার্বের ব্যবহার করতে হবে। হ্যাঁ, ইপি গোজ অন টেলিং লাই, যদি সে মিথ্যা বলেই যায়, নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সে, কেউ কোনো কথা বিশ্বাস করবে না যেটা সে বলে। হ্যাঁ, রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, বলছে রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট, যদি সে আবার দেরি করে, ইফ শি ইজ লেট এগেইন। রোকেয়া নামের একটা মেয়ে মনে করেন একটা জায়গায় চাকরি করে। এখন এই কথাটা বলা হচ্ছে যদি সে ইজ ডিসমিসড, উইল বি ডিসমিসড, হ্যাজ বিন ডিসমিসড, উইল ডিসমিসড, ইজ ডিসমিস, এখানে 5টা অপশন আছে। যদি সে আহ, আবার দেরি করে, তাহলে এই 5টা অপশনের ভিতর আমার এখানে অ্যান্সারটা মূলত কয় নাম্বার হবে, কে বলতে পারবেন? স্যার একটা প্রশ্ন ছিল আমার। সি নাম্বার হবে না ডি নাম্বার হবে? কোনটা হতে পারে? সি হবে কেন বলেন তো? স্যার কি হবে এই জন্য, এটা তো স্যার ইয়াতে আছে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ক্লাসিক করা হয়েছে। রাইট, থ্যাংক ইউ। দেখেন, ফিউচার প্রত্যেকটা টেন্সের আমার দুটো পার্ট আছে, আমি প্যাসিভটা আরো ভালোভাবে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা টেন্সের দুটো পার্ট আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা স্ট্রাকচারের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার, 18টা মডাল ভার্ব, সব কিছুই আপনারা জানেন। আহ, এই সবগুলো স্ট্রাকচারেরই কিন্তু একটা রিভার্স স্ট্রাকচার আছে প্যাসিভের, বুঝতে পারছেন? সবগুলো স্ট্রাকচারেরই এই প্যাসিভের একটা রিভার্স স্ট্রাকচার আছে। তো এই রিভার্স স্ট্রাকচার গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে, একটু বলি, আপনারা যারা ডি বলছেন, ডিটা কেন হবে না দেখেন, সাবজেক্টটাকে রোকেয়া বলছে, যদি রোকেয়া আবার দেরি করে, হ্যাঁ, ইফ শি ইজ লেট এগেইন, মানে সি মানে কি ওই রোকেয়া, যদি সে আবার দেরি করে, তাহলে তাকে তার পোস্ট থেকে ডিসমিসড করা হবে, বিতাড়িত করা হবে। কে করবে? রোকেয়া নামের একটা মেয়ে একটা জায়গায় চাকরি করে, একটা অফিসে জব করে। এখন সেই জায়গা থেকে বলা হচ্ছে যদি রোকেয়া আবার দেরি করে আসে, তার বস, তার ম্যানেজার, তার যে উপরের অফিসার আছে, তাদের কেউ একজন তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, ডিসমিসড করে দেবে। অর্থাৎ রোকেয়া নিজে নিজে তো আর ডিসমিসড হবে না, কেউ একজন করবে। কথাটা কি বুঝতে পারছেন? দেখেন, আমি যদি বলি রোকেয়া উইল ডিসমিসড ফ্রম হার পোস্ট, উইলের পর কি ডিসমিসড হয়? ইডি থাকে, উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় না?
তাহলে রোকেয়া, আর যদি আপনি উইল ডিসমিসও থাকে, সেটা যদি আপনি বলেন, এর বাংলা অর্থ এরকম যে রোকেয়া ডিসমিস করবে তার পোস্ট যদি সে আবার দেরি করে। তো কেউ নিজে নিজে চাকরি ছেড়ে চলে যায় না, তাকে করা হবে। এই জন্য রোকেয়াটা ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট নিষ্ক্রিয়, অন্য কারো দ্বারা করা হবে, যে করবে তাকে এখানে মেনশন করা নেই। রিয়েল প্যাসিভ, প্র্যাকটিক্যাল প্যাসিভ এটা নাও থাকতে পারে। তো এটা হচ্ছে রোকেয়া উইল বি ডিসমিসড হবে, যার বাংলা অর্থ রোকেয়াকে বরখাস্ত করা হবে তার পোস্ট থেকে যদি সে আবার দেরি করে। এই মিনিং গুলো বুঝতে হবে। বিসিএস এর কোশ্চেন কঠিন কেন, আমরা পারি না কেন? আমরা মনে করি সহজে যেটা অ্যান্সার সেটাই, বাট না, অ্যান্সার আমাদের হয় ভিন্নটা। কেউ কি আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটায় কি হবে? হ্যাঁ, উত্তরটা ডি হবে না কেন, সি হবে কেন? রোকেয়াকে ডিসমিসড করা হবে, রোকেয়াকে বরখাস্ত করা হবে। কি হলো? এরপর দেখেন, ইফ ইট উড বি প্লেজেন্ট অর বেটার ইফ উই ড্যাশ হোয়ার টু গো। আচ্ছা, ইট উড বি প্লিজেন্ট, তাহলে দেখেন এই বিটা কিন্তু এখানে মেইন ভার্ব, বি মানে হওয়া বা থাকা। আর এই উড হচ্ছে কি, ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ মানে পরের ক্লজটা এখানে আগে আছে। অর্থাৎ এটা একটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, উড প্লাস বিয়ন্ড, মানে এটা ভালো হতো বা এটা আনন্দদায়ক হতো, প্লেজেন্ট বা বেটার, ইফ উই ড্যাশ হোয়ার টু গো, মানে যদি আমরা জানতাম কোথায় যেতে হবে। তাহলে আমার পরের ক্লাসটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে উই এর পরে সাবজেক্টের পর ভার্বের ভি টু। তাহলে দেখেন হ্যাড নোন, নোন, নিউ, নো আর নো। তাহলে এর ভিতরে আমার কোনটা হবে? নো, নিউ, নোন, অর্থাৎ সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। উত্তরটা কিন্তু আমার সি হবে। অর্থাৎ ইফ উই নিউ হোয়ার টু গো। Just wait a minute. Okay, so here you can see the next one. If teaching dash more, fewer students would leave the profession. Then would plus leave B1. তাহলে এটাও সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আরেকটা হবে আমার কিসে হবে? আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে আমার ভি টু। তাহলে দেখেন হ্যাড পেইড, এটা তো ভার্বের পাস্ট ফর্ম না। ইজ পেইং, এটাও না। এই হ্যাজ পেইড বা পেস, এটাও না। আমার সি নাম্বার হচ্ছে পেইড, অর্থাৎ ইফ টিচিং পেইড মোর, ফিওর স্টুডেন্টস উড লিভ দ্য প্রফেশন। তাহলে এখানে আমার সি নাম্বার অ্যান্সার হবে। তো এই জিনিসগুলো আমার বুঝতে হবে, সেন্টেন্সগুলো চিনতে হবে, কন্ডিশনালগুলোকে ভালোভাবে আমাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করতে হবে। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, আই ড্যাশ ইট টু ইটস অনার। আই ড্যাশ ইট, ফাইন্ডের পাস্ট ফর্ম ফাউন্ড। আমি কুকুরটা ফিরে পাইনি, জাস্ট কল্পনা করছি, ইমাজিন করছি, যদি পেতাম তাহলে এটার মালিককে ফেরত দিতাম। তাহলে যেহেতু প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরেরটা ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ উড প্লাস ভি 1। ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, যদি আমি হারানো কুকুরটা ফিরে পেতাম, আই উড রিটার্ন ইট টু ইটস অনার। আই উড রিটার্ন ইট টু ইটস অনার, আমি এটার মালিককে ফেরত দিতাম। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, অর্থাৎ যদি তুমি আমার জায়গায় থাকতে। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন, যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে কি হতো? হোয়াট ইউ ডু, তাহলে হোয়াট
উড ইউ ডু, যেহেতু এটা উড একটা মডেল অক্সিলারি ভার্ব, আমার কোশ্চেন করতে গেলে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? ইফ আই ফাউন্ড আ লস্ট ডগ, দেখেন, আই উড রিটার্ন টু ইটস অনার। ইফ ইউ ওয়ার ইন মাই পজিশন হোয়াট উড ইউ ডু? অর্থাৎ এগুলো সবই হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। দেখেন, ড্যাশ রিজাইন্ড, জাস্ট লেখা আছে ড্যাশ রিজাইন্ড, এখানে একটা ইফ হবে, এটা একটু মিস্টেক আছে, এখানে একটা ইফ হবে। হ্যাঁ, এবার উই উড হ্যাভ বিন ফোর্স টু স্যাক হিম, দেখেন, উই উড হ্যাভ, আবার বিন, আবার ভীতি ফোর্সড, এটা কিসের কি জানেন? এটা হচ্ছে ওই ফিউচার ইন পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার। কি বললাম বলেন তো, বুঝতে পারেন কথাটা? ফিউচার ইন পাস্ট পারফেক্ট টেন্স এর প্যাসিভের একটা স্ট্রাকচার। মানেটা কি? মানেটা হচ্ছে এখানে বলতে চাচ্ছে যে উই উড হ্যাভ বিন ফোর্সড, অর্থাৎ আমাদেরকে জোর করা হতো, আমাদেরকে জোর করা হতো, ফোর্স করা হতো, টু স্যাক হিম, স্যাক মানে পদচ্যুত করা, তাকে বিতাড়িত করা, তাকে বিতাড়িত করার জন্য, পদচ্যুত করার জন্য। ইফ ড্যাশ রিজাইন্ড, অর্থাৎ ইফ হ্যাড হি নট রিজাইন্ড, হ্যাড প্লাস ভি থ্রি, ইফ হি হ্যাড হবে না, হ্যাড হি নট, হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স হবে প্রথমটা, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। ইফ হ্যাড ই নট রিজাইন মানে কি, যদি সে রিজাইন না করতো, যদি সে চাকরি থেকে না যেত, তাহলে ফলাফলটা কি হতে পারতো? উই উড হ্যাভ বিন, আপনি যদি বলেন উই উড হ্যাভ ফোর্সড, তাহলে আমরা জোর করতাম, কিন্তু এখানে বলছে উই উড হ্যাভ বিন ফোর্সড, অর্থাৎ আমাদেরকে ফোর্স করা হতো, আমাদেরকে জোর করা হতো, টু স্যাক হিম, তাকে তাড়ানোর জন্য, তাকে বিতাড়িত করার জন্য। ই হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এইবল টু, হ্যাড প্লাস ভি থ্রি, এটা কিন্তু পাস্ট পারফেক্ট, অর্থাৎ এখানে বিনটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। তাহলে আমার আগেরটা কি হবে? ফিউচার ইন পাস্ট মুডে হবে, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি থ্রি, ঠিক আছে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে দেখেন, হি উড হ্যাভ কাম টু সি আস, বাংলাটা কেমন জানেন? সে আমাদেরকে দেখতে আসতো, ইফ হি হ্যাড বিন এইবল টু, যদি সে সক্ষম হতো, যদি সে সক্ষম হতো, তাহলে সে আমাদেরকে দেখতে আসতো, যদি সে সক্ষম হতো, তাহলে সে আমাদেরকে দেখতে আসতো। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, হি হ্যাড ট্রাইড, ঠিক আছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগের চেষ্টা করত, হি ড্যাশ স্টপড এট দ্য ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার মানে সামনে থেকে তাকে থামানো হতো। হি উড হ্যাভ বিন স্টপড, এই উড হ্যাভ হবে না, এ হবে না, আমার ডি অ্যান্সার হবে, কেন জানেন? কারণ হি সাবজেক্ট, এই হি কোনো কাজ করতেছে না, এটা নিষ্ক্রিয়, এটা ইনঅ্যাক্টিভ, বলছে তাকে থামানো হতো সামনে থেকে। আপনি যদি বলেন হি উড হ্যাভ স্টপ, সে থামাতো, এরকম হয়ে যায়, কিন্তু তাকে থামানো হতো, এই জন্য উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, প্যাসিভ হবে, প্যাসিভ। উড হ্যাভ বিন প্লাস ভি থ্রি, হি উড হ্যাভ বিন স্টপড at the frontier. If he had tried to leave the country, he would have been stopped at the frontier. হ্যাঁ, then if I had known you were coming, যদি আমি জানতাম, যদি আমি জানতাম তুমি আসিতেছিলে বা আসছিলে, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে এখানে ইফ আই হ্যাড নোন, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে ওর পরেরটা কি হবে? উড হ্যাভ প্লাস ভি থ্রি। হ্যাঁ, আই উড গো, আই হ্যাড গান, আই উড হ্যাভ গান, তাহলে বি নাম্বার আমার অ্যান্সারটা হবে। দেখেন, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে যেতাম, মানে যেতাম, যদি আমি জানতাম তুমি আসিতেছিলে, তাহলে আমি স্টেশনে যেতাম। তাহলে এই যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো, অর্থাৎ জিরো কন্ডিশনাল, আমার টোটাল কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কি? দুটোই প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপর আপনার ফার্স্ট কন্ডিশনালটা কি? একটা প্রেজেন্ট সিম্পল আর একটা ফিউচার সিম্পল। এরপর সেকেন্ড কন্ডিশনালটা কি? একটা পাস্ট সিম্পল, আরেকটা হচ্ছে আমার মূলত ফিউচার ইন পাস্ট মুড, অর্থাৎ উড প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে একটা পাস্ট পারফেক্ট
একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট পারফেক্ট, অর্থাৎ উড হ্যাভ প্লাস ভি3। আবার যদি আমার কোনো বাক্য প্যাসিভ হয়ে থাকে, তাহলে সেই স্ব টেন্সের প্যাসিভের যে সেন্সটা আছে সেই অনুযায়ী আমার সেন্টেন্স থাকবে। এই পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দিব। পাঠানোর পর আপনারা একটু নিজেরা এটা চর্চা করে ফেলবেন। কন্ডিশনাল সেন্টেন্স যেটা বললাম, খুব ছোট একটা টপিক, কঠিন কিছু না, একটু দেখলেই আপনারা এটা পারবেন। এতটুকু বলে রাখলাম। এখন আমি একটু কনভারসেশনের কাছে আসবো। সব একটু এবার এই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এই এই ফাইলটা পাঠাতে চেয়েছিলাম, আপনাদের পাঠানো হয়নি। সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ যেটা ছিল, আমি আমি আজকেই পাঠিয়ে দিব। ইংলিশ কনভারসেশন, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আছে, আমি পাঠিয়ে দিব আজকেই। আর এই ভার্বের ফর্ম দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, ভার্বের ফর্ম নিয়ে কথা বলবো। জাস্ট একটু ওয়েট করেন। এই কনভারসেশনটা একটু দেখবেন। এই দেখেন, আমি আগেও করিয়েছি আপনাদের। দেখেন, আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করতে হবে, তাহলে কি হবে, দ্রুত ল্যাঙ্গুয়েজটা আমরা ডেভেলপ করতে পারবো। আমরা বুঝতে পারবো যে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজ করা, অর্থাৎ রাইটিং এর ফরমেশনটা কি, সাবজেক্ট কি, ভার্ব কি, কোন টেন্সে লেখা আছে। এটা যদি ধরতে পারি, আমরা মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না, আমরা শুধুমাত্র রুলস এবং স্ট্রাকচারের ভিতরে সীমাবদ্ধ থাকি। রুলস এবং স্ট্রাকচারের ভিতরে সীমাবদ্ধ থাকি, আমরা প্র্যাকটিক্যাল জায়গাটার চর্চা করি না। এটা করতে পারলে খুব দ্রুত, খুব ইজিলি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। যেমন দেখেন, এখানে দুইজনের ভিতর কথা হচ্ছে, আশিক এবং শুভেন্দু, হ্যাঁ। বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। আশিক বলছে গুড মর্নিং, বলছে গুড মর্নিং, আর ইউ ইউজিং ইন্টারনেট। তাহলে এই যে বাক্যটা, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তুমি কি ইন্টারনেট ব্যবহার করছো। তাহলে আমি যদি বলি তুমি কি বই পড়ছো, আর ইউ রিডিং বুক, সে কি ভাত খাচ্ছে, ইজ হি ইটিং রাইস, তারা কি ফুটবল খেলছে, আর দে প্লেইং ফুটবল, তুমি কি চিঠি লিখছো, আর ইউ রাইটিং আ লেটার, তুমি কি আহ আমি যদি এইভাবে সেন্টেন্স বলি, গাড়ি চালাচ্ছ, আর ইউ ড্রাইভিং আ কার, সে কি ছবি আঁকছে, ইজ হি ড্রয়িং আ পিকচার। তো এগুলো সবই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন। কোশ্চেনটা কিভাবে হয়? আগে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয়। আর তার আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন আমি যদি বলি, হোয়েন আর ইউ ইউজিং ইন্টারনেট, তুমি কখন ইন্টারনেটটা ইউজ করছো। হোয়েন আর ইউ রিডিং বুক, হোয়াই আর ইউ রিডিং বুক, হোয়াই আর ইউ প্লেইং ক্রিকেট, হোয়াই আর ইউ ইটিং রাইস, হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়িটা চালাচ্ছে। সো এইভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করে আপনারা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারেন। হ্যাঁ। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। আশিক বলছে ইয়েস, ক্যান ইউ ডিসকাস দ্য ইউজ অফ ইন্টারনেট। তাহলে ক্যানটা কি? মডাল ভার্ব, ক্যান মানে পারা। তুমি কি ডিসকাস করতে পারো, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে বর্ণনা করতে পারো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো যদি থাকে, তাহলে আমাদের মেইন যে ভার্বটা সেটা কিন্তু বেস ফর্মে বসে, প্রেজেন্ট ফর্মে বসে। তো ক্যান ইউ ডিসকাস দ্য ইউজ অফ ইন্টারনেট, বলছো শিওর, উই অল নো দ্যাট ইন্টারনেট ইজ আ বিগ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আমরা প্রত্যেকেই জানি যে ইন্টারনেট হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বড় আবিষ্কার। বাট হ্যাভ ইউ থট অফ ইটস ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস স্পেসিফিক্যালি। কিন্তু তুমি কি ভেবেছো? হ্যাভ ইউ থট, তুমি কি ভেবেছো, হ্যাভ ইউ প্লাস ভি3, তুমি কি ভেবেছো এটার সুবিধা এবং অসুবিধা আলাদাভাবে, স্পেসিফিক্যালি। কোন টেন্স এটা? হ্যাভ ইউ থট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি বই পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি চিঠি লিখেছো? হ্যাভ ইউ রিটেন আ লেটার, সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ ই ড্রিভেন এ কার, সে কি ছবি এঁকেছে? হ্যাজ ই ড্রন আ পিকচার, তুমি কি ইংরেজিতে কথা বলেছো? হ্যাভ ইউ স্পোকেন ইন ইংলিশ, সে কি আহ, মাছ ধরেছে? হ্যাজ ই কট দ্য ফিশ, তুমি কি মাছ ধরেছো? হ্যাভ ইউ কট দ্য ফিশ। সো এইভাবে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এগুলো হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যেভাবে বলছি জেনে রাখবেন, ক্লাস শেষে রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা ইংলিশ শিখি, শেখার চেষ্টা করি, আমরা প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলি না বা চর্চা করি না। তো এটা আমাদের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, এসেছো, এমন কোনো কাজ বা কথা
আমার মূলত বুঝিয়ে থাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলোতে। কোশ্চেন করতে গেলে আগে এই হ্যাভ অথবা হ্যাজ, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের বেস ফর্ম। বলছে আই থিঙ্ক ইন্টারনেট হ্যাজ বিকাম, দেখেন এই যে হ্যাজ বিকাম, এটাও প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ প্লাস ভি3, বিকাম এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল আবার বিকাম, তাহলে হ্যাজ বিকাম মানে কি জানেন, হয়েছে। আমার প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন হচ্ছে হ্যাভ হ্যাজ বি প্লাস ভি3, অর্থাৎ কোনো একটা কাজ হয়েছে, করেছে, গিয়েছে, নিয়েছে, দিয়েছে, থেকেছে, এরকম বোঝায়। সো ইন্টারনেট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছে ইন্টারনেট। ইট ইজ দ্য সোর্স অফ অল ইনফরমেশন, এটা সকল উৎসের আহ, উৎসের সকল তথ্যের সোর্স মানে উৎস। ইমেল কমিউনিকেশন, ভিডিও চ্যাট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আর বেসড অন ইন্টারনেট, আর বেসড, হ্যাঁ, অন ইন্টারনেট। শুভেন্দু বলছে এক্স্যাক্টলি, বাট হোয়াট আর দ্য অ্যাবিউজেস ইউ থিঙ্ক, এটার হোয়াট আর দ্য অ্যাবিউজেস, হ্যাঁ, এটার অপব্যবহারগুলো কি তুমি মনে করো? আশিক বলছে ওয়েল দেয়ার আর মেনি অ্যাবিউজেস অর ডিমেরিটস, সাপোজ আই এম আই স্টুডেন্ট, ইফ আই প্লে গেমস ইন ইন্টারনেট আওয়ার্স আফটার আওয়ার্স, ইট ইজ টু ব্যাড। হ্যাঁ, বলছে যে there are so many abuses or demerits। আমি গত ক্লাসে বলছিলাম যে দেয়ারের ব্যবহারটা মূলত কোথায় হয়। সো সাপোজ আই এম এ স্টুডেন্ট, ইফ আই প্লে গেমস, যদি আমি গেম খেলি ইন ইন্টারনেট আওয়ার্স আফটার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, ইট ইজ টু ব্যাড। অলসো অন মে বি অ্যাডিক্টেড, মে মানে কি পারা, এবং এটাকে পসিবিলিটি সম্ভাবনা অর্থে পারা বোঝায়, একটা মডাল ভার্ব। অন একজন আসক্ত হতে পারে, টু ওয়াচ পর্ন অর্থাৎ খারাপ ছবিতে, খারাপ ফিল্মে আসক্ত হতে পারে, ইউ আর রাইট, বাট হাউ ক্যান ইট বি ইউজড ইন ক্রাইম ওয়ার্ল্ড, কিন্তু কিভাবে এটা ক্রাইম ওয়ার্ল্ডে ব্যবহার হতে পারে? ক্রাইম ওয়ার্ল্ড মানে কি, খারাপ জগৎ, যেটা সন্ত্রাসী জগৎ, এখানে কিভাবে ব্যবহার হতে পারে? বলছে লেট মি এক্সপ্লেইন। লেট মি এক্সপ্লেইন এর মানে কি জানেন, আমাকে বলতে দাও, আমাকে ব্যাখ্যা করতে দাও, কাউকে কিছু বলতে দেওয়া, কোনো একটা কাজে অনুমতি দেওয়া, এখানে লেট ভার্বের ব্যবহারটা হয়। বলছে ওকে, লেট মি এক্সপ্লেইন। ইন্টারনেট ইজ ইউজড ফর মেনি ক্রাইমস, ইন্টারনেট ব্যবহৃত হয় ইস প্লাস ভি3 অনেক ক্রাইমে, হ্যাঁ, অনেক অপরাধে। হ্যাঁ, ইউ নো, তুমি জানো, দ্যার ইজ আ ক্রাইম কল্ড সাইবার ক্রাইম, ইট ইজ ডান থ্রু ইন্টারনেট, একটা ক্রাইম আছে যেটাকে সাইবার ক্রাইম বলে, এটা ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়। ইট ইজ ডান, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের একটা স্ট্রাকচার, ইজ প্লাস ভি3 প্যাসিভ, ইট ইজ ডান, এটা সম্পন্ন হয় থ্রু ইন্টারনেট, ইন্টারনেট এর মাধ্যমে, ইট ইজ ডান থ্রু ইন্টারনেট, এটা ইন্টারনেট এর মাধ্যমে সম্পন্ন হয়। বলছে বাট ক্যান ইউ ক্লারিফাই ইট আ লিটিল মোর, তুমি কি এটাকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করতে পারো? ক্যান ইউ, ক্যান মানে কি পারা, এই ক্যান, কুড, মে, এই ভার্বগুলোর ব্যবহার কখন হয়? আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করতে পারি না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স এগুলো প্রকাশ করার জন্য এই মডালের পাশাপাশি আমাদের সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হয় বা রাখা প্রয়োজন। সরি, টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল ভার্বের কনসেপ্ট রাখতে হয়। এগুলো যদি জানা থাকে তাহলে যে কোনো কথাকে ব্রডেন্স করা যায়, বাড়িয়ে বলা যায় বা লেখা যায়। এরপর দেখেন কি বলছে, আশিক বলছে ওয়েল ইউ নো a huge amount of money was hacked from Bangladesh Bank. This is really a serious crime done through internet. It is called hacking and cyber crime. কি বলছে, you know a huge amount of money was hacked from Bangladesh Bank. বাংলাদেশ ব্যাংক থেকে অনেক টাকা হ্যাক করা হয়েছিল, চুরি করা হয়েছিল। ইট ইজ রিয়েলি আ সিরিয়াস ক্রাইম, এটা কিন্তু প্যাসিভ ভয়েস, অজ হ্যাকড, অজ প্লাস ভি3 প্যাসিভের স্ট্রাকচার, হ্যাঁ। দিস ইজ রিয়েলি আ সিরিয়াস ক্রাইম ডান থ্রু ইন্টারনেট, ডান থ্রু মানে কি সম্পন্ন হয় ইন্টারনেট এর মাধ্যমে। ইট ইজ কল্ড হ্যাকিং, এটাকে হ্যাকিং বলা হয়। ইজ প্লাস কল্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, এম ইজ আর প্লাস ভি3। আমি প্যাসিভের উপর আবার আমি আপনাদের ডিটেলস একটা ক্লাস আবারও নিব, আমি দেখাবো। প্যাসিভ ভয়েসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই কথা বলতে পারি না, টেন্সের স্ট্রাকচার জানি, তারপরেও স্পিকিং করতে পারি না, ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, শুধুমাত্র এই প্যাসিভের দুর্বলতা থাকার কারণে। আমরা বাংলায় অনেক কথা বলি যেগুলো প্যাসিভ রিলেটেড, বাট ইংলিশে আমরা সেগুলো চর্চা না থাকার কারণে, চর্চা না করার কারণে আমরা বলতে পারি না বা নিতে পারি না। সো ইট ইজ কল্ড হ্যাকিং অ্যান্ড সাইবার ক্রাইম। শুভেন্দু বলছে ইউ আন্ডারস্ট্যান্ড মোর দ্যান মি, তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। হোয়াট অ্যাবাউট ফেসবুক?
হ্যাঁ বলছি ইয়েস, ইটস আ পপুলার সোশ্যাল মিডিয়া, a huge number of people are now addicted to Facebook because of internet facility। কি বলছে? ইটস আ পপুলার সোশ্যাল মিডিয়া, a huge number of people, হ্যাঁ, আর নাও অ্যাডিক্টেড, অর্থাৎ এখন আসক্ত কিসে? ফেসবুকে, বিকজ অফ ইন্টারনেট ফ্যাসিলিটিস, দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম। অনেকে ওয়াস্ট বলে, ওয়াস্ট না, ওয়েস্ট, নষ্ট করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, ঠিক আছে। এরপর বলছি ইনফ্যাক্ট এভরিথিং হ্যাজ ইটস ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস। এই যে বাক্যটা না, অনেকে এই বাক্যটা দেখলে মনে করে কি যে এই হ্যাজ আছে এটা মনে হয় পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট না। এই যে বাক্যটা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে এখানে সাবজেক্টের পরে যে হ্যাজ, এটা আমার মেইন ভার্ব। এভরিথিং, এনিথিং, নোবডি, সামথিং, নাথিং, নো ওয়ান, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে, এদের পরে যে ভার্বটা বসে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। তো বলছে এভরিথিং হ্যাজ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, সব কিছুরই একটা অসুবিধা এবং অসুবিধা আছে, অর্থাৎ উপকার এবং অপকারিতা আছে। হ্যাঁ, ইন্টারনেট ইজ জাস্ট লাইক আ ম্যাজিক ল্যাম্প, এটা একটা ম্যাজিক ল্যাম্পের মতো। ইফ ইউ ইউজ দিস ম্যাজিক ল্যাম্প, এই দেখেন, এই কিন্তু সেই কন্ডিশনাল সেন্টেন্স, ওই যেটা আমি এইমাত্র আপনাদের পড়িয়ে আসলাম। এই কেন পড়ালাম? ওই যে বললাম না যে আমাদের প্র্যাকটিক্যাল কনভার্সেশন প্র্যাকটিসে এই কন্ডিশনাল সেন্টেন্স অনেক জায়গায় ব্যবহৃত হয়, বাট সঠিকভাবে এটাকে না শেখার কারণে, না জানার কারণে আমরা পারি না। তো কি বলছে যে ইফ ইউ ইউজ দিস ম্যাজিক ল্যাম্প টু ডু ব্যাড থিংস, যদি তুমি এই ম্যাজিক ল্যাম্পটাকে খারাপ কাজের জন্য ব্যবহার করো, তাহলে ইউ ইউজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ফর ইউ, ইউ উইল বি ফুল, তুমি বোকা হবে। তাহলে এইখানে দেখেন উইল বি প্লাস বি অন, এটা আমার ফিউচার ইনডিফিনিট আছে, তার মানে এটা কোন কন্ডিশনাল? এটা কিন্তু আমার ওই ফার্স্ট কন্ডিশনাল। আবার কি বলছে দেখেন, ইফ ইউ ইউজ ইট ফর গুড থিংস ইউ উইল বি ওয়াইজ, যদি তুমি এটা ভালো কাজের জন্য ব্যবহার করো তাহলে তুমি জ্ঞানী হবে। এক্স্যাক্টলি, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। সো এইভাবে এই যে কনভারসেশনগুলো, এগুলো প্র্যাকটিস করতে হয়, এগুলো দেখতে হয় যে একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে কথা বলছে, কমিউনিকেশন করছে, সেখানে সে যে বাক্যগুলো, যে স্ট্রাকচারগুলো ইউজ করছে, সেগুলো মূলত কোন টেন্সে লেখা আছে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, বা কোশ্চেন করতে গেলে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসতেছে, কারেক্ট ওয়ার্ডারটা কি, এইগুলো একটু অ্যানালাইসিস করলে, বিশ্লেষণ করলে দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। প্যাসেজ অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটা একটু পরে আপনাদেরকে পাঠিয়ে দিব, দিলে এটা করবেন। আর কন্ডিশনাল সেন্টেন্সের যে চ্যাপ্টারটা আছে ওটাও আমি পিডিএফ ফাইল দিলে দেখে নেবেন। আর যারা প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো পান নাই, আমি পরপর সাজিয়ে দিয়ে দিব, আপনাদের কারোরই এত প্রশ্ন করা লাগবে না। জাস্ট রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন, আপনারা সব কিছুই ধারাবাহিকভাবে পাবেন। টেনশনের কোনো কারণ নেই, উতলা হতে হবে না, অধৈর্য হবেন না। জাস্ট রেগুলারিটি মেনটেন করে যেভাবে বলছি, যেভাবে আমি এগোচ্ছি, যেভাবে দেখাচ্ছি, সেভাবে একটু দেখতে থাকেন। তারপর না পারলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকাল থেকে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনাদের যে কোনো